আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাদের আবারও স্বাগতম। দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং যে প্রেক্ষাপট চলছে তারই আলোকে কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, ভিডিও শুরুটা দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই যারা ভিডিওটি অন করেছেন তারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দর্শক, বেশি কথা আর বলবো না, চলুন ফিরে যাই আজকের নতুন খবরে, দেখি কি আছে আমাদের তাজা খবরে। চলুন। ছিল আমি একা একা বড় হয়েছি। 15 বছরে আমার যে পরিমাণ নির্যাতনের সম্মুখীন করতে হয়েছে আপনারা এটা জানেন না। কষ্ট হয়তো বা বলি না, আমরা চাই সুষ্ঠু বিচারটা হোক। 15 বছর একা ছিলাম, শুধু একমাত্র আল্লাহ তাআলা ছিল আমার পাশে। আমি বিশ্বাস আমরা বিজয় হব ইনশাল্লাহ, আর কোনো ষড়যন্ত্রকারী আমাদের থামায় রাখতে পারবে না ইনশাল্লাহ। আমি অ্যাডভোকেট সাকিব রহমান, আমি শহীদ কর্নেল কুদরত এলাহীর সন্তান। আমি সহ এখানে রাকিন আহমেদ আছে, বিডিআরের লাস্ট ডিজির ছেলে। আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই, যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে ছাড়বো। এবং আমরা অনেক কৃতজ্ঞ যে এই ছাত্র জনতার এই আন্দোলনের পরে আমার ছাত্ররা, আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমার ছাত্ররা আমাকে এসে বলতো যে স্যার আমরা তো পেয়েছি কিন্তু আপনার জন্য আমরা সবচাইতে বেশি খুশি। এবং এই সরকার যখন কিনা তদন্ত কমিশনটা করে নাই, তারপরে বোঝা গিয়েছে যে জনগণ কতটা তার মনে প্রাণে এই বিডিআর পিলখানা হত্যাকাণ্ডকে ধারণ করে। এই কারণে আমরা আজকে অভিযোগ দায় করছি এবং আমরা আশাবাদী যে আমরা এর সঠিক বিচার পাবো, এর থেকে বেশি। আমি রাকিন আহমেদ ভুইয়া, আমি শহীদ জেনারেল শাকিল আহমেদের ছেলে, শহীদ নাজনীন আহমেদের ছেলে। পিলখানা হত্যাকাণ্ড যে পরিমাণ ষড়যন্ত্র হয়েছে, 57 দেশপ্রেমিক সেনাবাহিনী অফিসার হত্যা করার জন্য, শুধু বাংলাদেশ সেনাবাহিনী ধ্বংস করার জন্য না, বাংলাদেশ রাইফেল ধ্বংস করার জন্য না, বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য। আপনারা জানেন যে ডালবাতের ইস্যু বলে এই এতগুলো অফিসারকে হত্যার মাধ্যমে এদেশে সার্বভৌমত্ব এবং সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর যে ক্ষমতা, এটাকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা বিগত সময়ে অনেকবার বলেছি যে চাইল্ড ডালের কমিশনের 4-5 হাজার টাকার জন্য একজন অফিসারকে এইভাবে নির্মমভাবে হত্যা করা যায় কিনা, পুড়ে ফেলা যায় কিনা। আর আমরা আজকে অভিযোগ করেছি যে যারা প্রকৃত কুশীলব, তাদের নামটা যেন উঠে আসে। এই হত্যাকাণ্ডের যারা সরাসরি বা পরোক্ষভাবে যারা জড়িত ছিল তাদের নামটা উঠে আসে এবং প্রকৃত অপরাধীদেরকে আইনের আওতায় এনে এই জাতিকে দেখানো যে এটা ডালবাতের কোনো আন্দোলন ছিল না, এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আর আমি মিডিয়ার মাধ্যমে আরেকটা কথা বলবো, আমাদেরকে এখনো দেশবাসী জিজ্ঞেস করে যে ভাই বেগম জিয়ার বাড়ি কি তোমাদেরকে দেওয়া হয়েছে? এই মিডিয়ার সামনে আমি বলবো, আমাদেরকে বেগম জিয়ার ওইখানকার কোনো জায়গা আমাদেরকে দেওয়া হয় নাই। এটা মিথ্যাচার ছিল। এটা একটা বড় রাজনৈতিক দলের সাথে আমাদের একটা বিরোধ তৈরি করার জন্য এই জিনিসটা করা হয়েছে উদ্দেশ্যমূলকভাবে। আমি আবারও বলতে চাই যে আমাদের কোনো শহীদ পরিবারকে বেগম জিয়ার কোনো বাড়িতে কোনো ফ্ল্যাট কোনো কিছুই দেওয়া হয় নাই, আমাদেরকে ক্যান্টনমেন্টে থাকতে দেওয়া হয় নাই। 25-26 ফেব্রুয়ারির পিলখানা হত্যাকাণ্ডে আমার স্বামীর লাশ পাওয়া যায়নি। এরপর আমার স্বামীর হত্যাকাণ্ডের পরে আমাকে 4 বার ডিএনএ টেস্ট করানোর ব্যবস্থা করে দেওয়া হয় আমার সন্তানদের সাথে এবং আমার সন্তানের দাদার সাথে। করার পর থেকে এই পর্যন্ত তার 4 বার ডিএনএ টেস্ট হয়, কিন্তু আমাকে 10 মাস পরে একজনের লাশ দেওয়া হয়। সেই লাশটা 47 বছর বয়সী ছিল এবং 5 ফিট 5 ইঞ্চি হাইটের ছিল। যেখানে আমার হাজব্যান্ড 25 ফেব্রুয়ারি 2009 সালে তার বয়স ছিল 28 বছর 5 মাস 25 দিন এবং তার হাইট ছিল 5 ফিট 10 ইঞ্চি, 5 ফিট 11.5 ইঞ্চি। আমার সাথে কেন এই জিনিসটা করা হলো আমি আজও এটা জানি না। আমি জানি না আমার হাজব্যান্ডের লাশটা কোথায় গেল এবং কি করা হলো তার লাশের সাথে। আমাকে একটা মিথ্যা খবর দেওয়া হয়েছে, আর আমি যতবারই এটার জন্য প্রতিক্রিয়া জানিয়েছি আমাকে বলা হয়েছে আমার হাজব্যান্ডকে দেশদ্রোহী করা হবে। যতটুকু অভিযোগ করার আগে আপনারা জেনেছেন, এখনকার আমরা যতটুকু বিচার পাওয়ার জন্য আমরা ঠিক ততটুকুনি করেছি এবং আমরা বিশ্বাস করি যে আমরা এটা বিচার পাবো এবং সেই ষড়যন্ত্রকারীদেরকে
সবাই দেখতে পাবেন, আমরা দেখতে পাবো, সবার সম্মুখে তাদেরকে নিয়ে আসা হোক, সেটাই আমাদের সবার প্রত্যাশা। আমরা শাড়ি, গাড়ি, বাড়ি, টাকা পয়সা কিছুই আমরা চাই না, কখনোই এটা আমাদের মোটো ছিল না, আমাদের আবদার ছিল না। আমরা 2009 থেকে যাই চেয়েছি, এখন পর্যন্ত আমরা তাই চাচ্ছি, এক্সট্রা আমরা কোনো কিছু চাইনি, আমাদের চাওয়ার প্রয়োজন নেই। আমরা এইটুকুনি চাই সুষ্ঠু বিচার, এছাড়া আমরা কিছু চাই না। সেটাই আমাদেরকে এনে দেন, আমরা সেটা পেলেই আমরা শান্তি পাবো, এবং যারা কবরে শুয়ে আছে তারাও শান্তি পাবে। আমাদের মিডিয়ার ভাইদেরকে বলবো, প্লিজ আমরা যেটা বলেছি সেটাই যেন আমাদের খবরে ছাপেন আপনারা। আপনাদের প্রতি আমাদের অনেক আস্থা। এটা বিদ্রোহ হয় না, বিদ্রোহ এরকম হয় না। যারা প্ল্যান করে মেরে পোড়ানোর ব্যবস্থা করে, তারপরে বেয়নে দিয়ে খোঁচায় কিংবা ড্রেনে ফেলে, এবং পরিবারদেরকে ঘর থেকে ধরে নিয়ে যে কোয়ার্টার গার্ডে নেয় এবং বাচ্চাদেরকে বুট দিয়ে লাথি দিতে দিতে নিয়ে যায়। আপনারা অনেক কিছুই জানেন না যে আমাদের সাথে কি হয়েছে। সুতরাং এটাকে পরিকল্পিত হত্যাকাণ্ডই বলবেন, হত্যাকাণ্ডই যেন হেডলাইন হয়, এটা আমার জোর দাবি। এবং এই বিচারের যেন সত্যতা বের হয়ে আসে এবং জনসমক্ষে। আমরা আজও জানি না, আমাদের সন্তানরাও জানে না যে কী কারণে ওনাদেরকে হত্যা করা হয়েছে। ওনাদের হত্যা করার জন্য একটা তো বিশেষ কোনো কারণ থাকতে হবে, ওনাদের কোনো অপরাধ তো থাকতে হবে। আর ওই সময় যে মিডিয়া, যেই আরেকটা বড় একটা বিষয়, যে মিডিয়ায় এই মুন্নি সাহা বলেন কিংবা অন্যান্য মিডিয়ায় যারা এটিএন ছিলেন, তারা যে অনুযোগটা দিয়েছেন সেটা আমি লিখিত জানতে চাই যে এটা সত্যি কি না। লাশে আগুন দেওয়া হয়েছে, বেয়নেট দিয়ে খুঁচিয়ে তাদের লাশকে ক্ষতবিক্ষত করা হয়েছে, তাদের এবং তাদের পরিবারকে আটক করে জিম্মি করা হয়েছে, লুটপাট চালানো হয়েছে, তাদের উপর আঘাত করা হয়েছে। এই সব কিছুই মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য হয়, এবং একই সাথে যেহেতু সে রাজনৈতিক উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য এই হত্যাকাণ্ডটি সংগঠিত করেছিল, এটি গণহত্যা হিসেবেও পরিগণিত হবে। সেদিন ওই পরিস্থিতিতে তারা সম্পূর্ণ নিরস্ত্র ছিল, তারা একজন মানুষ হিসেবে সেখানে উপস্থিত ছিল, তারা কোনো অস্ত্রধারী সেনাবাহিনীর সেনা সদস্য হিসেবে ছিল না, এবং তাদেরকে বেছে বেছে ডেকে ডেকে হত্যা করা হয়েছে। শুধু বুলেটে না, বুলেট, বেয়নেট এবং যত রকমভাবে অত্যাচার করে নিকৃষ্টভাবে তাদেরকে হত্যা করা যায় সেটা করা হয়েছিল। তো দর্শক, কেমন লাগলো আজকের খবরটি? ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন। আর দেখা হবে নতুন একটা সংবাদে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।